আমার বউয়ের রান্নার হাত ভালো ছিল না। ওর রান্নায় কোনোদিন লবণ কম হতো, আবার কখনো মশলার গন্ধ বেশি হতো। সেটা দেখে আমার আম্মা অনেক চিল্লাচিল্লি করতো। আমার আম্মার একটা কমন ডায়লগ ছিল, এইদিক কি রান্ধো, খাওন যায় না, আমি মইরা গেলে তো আমার পোলা না খেয়ে মরা লাগবো। আমার আম্মা এগুলো বলার পর আমার বউ রেগে মেগে আমাকে জিজ্ঞাসা করতো, কি রান্না কেমন হয়েছে, খাওন যায়? তখন আমি খুব নরম সুরে বলতাম, যাবে না কেন। আমি ভয় পাইতাম কিনা জানি না, কিন্তু কেন মিথ্যা বলতাম তাও জানি না। চাইলেই বলতে পারতাম, এমনে না অমনে রান্না কইরো তাহলে ভালো হবে। কোনোদিনও আমি সেটা বলি নাই। একদিন আমার বউ অফিসে আমার জন্য খাবার পাঠালো। খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর গ্রান আসলো। বিয়ের 7 মাসে এই গ্রান আমি ওর রান্নায় কখনোই পাই নাই। সেই দিন খাবার এত মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আরো 2 প্লেট দিলে আমি সেগুলো খেয়ে ফেলতে পারবো। সে আবেগ ধরে না রাখতে পেরে ওকে ফোন করলাম। হয়তো বলা উচিত ছিল, আজ রান্না অনেক দারুণ হয়েছে, তুমি সবসময় এইভাবেই রান্না করো। কিন্তু প্রশংসা করলাম না। আমার কাছে জিনিসগুলো খুব বিভ্রান্তকর লাগতো। স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস, সরি, প্রশংসা কেন করবে? রান্না করাটা তার ডিউটি, ভালো করলে প্রশংসা করাটা আমার ভালো লাগে না। তারপর আমি ফোন করে বললাম, কই আজকে না মার্কেটে যাইতে চাইছিলা, রেডি হয়ে আমার অফিসের সামনে 5টায় চলে আইসো। আমার বউ আমার এই কথা শুনে ব্যাপক খুশি হয়ে গেল। আচ্ছা বলে ফোনটা রেখে দিল। আমি অফিস শেষ করে দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটায় দেখলাম 5:10 বাজে। ফোন দিলাম, ফোন রিং বাজে, কেউ ধরে না। তারপরও আমি ফোন দিতেই থাকলাম আর ফোন বাজতেই থাকলো, কোনো খবর নাই। তারপর আম্মাকে ফোন দিলাম। পরে শুনলাম ও অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে। তারপর আবার ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 6টা বেজে গেল। এখন পর্যন্ত ও আসলো না। ও তো অনেক আগেই ঘর থেকে বের হয়েছে, তাহলে কোথায় গেল? আমার অস্থির লাগা শুরু করলো। এদিক সেদিক কুচ করা শুরু করলাম। হাতে ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। কল দিতে দিতে এরপর একজন ফোন ধরলো। তারপর উনি বলল, আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মহাকালী ফ্লাইওভার পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে আমার বউ। তার 2টা পা নাকি ওইখানে ঝুলতেছিল। আর এত ফোন বাজা দেখে ফোনটা ধরলো এক সার্জেন্ট। সেই আমাকে এই কথাগুলো বলল। এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই, তাই রিসিভ করতে পারে নাই। যত দ্রুত সম্ভব আমি দৌড়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাওয়ার পর আমাকে তারা আমার বউকে দেখতে দেয় না ডাক্তাররা। বারবার অনুরোধ করলাম, দিল না। বলল এই মুহূর্তে ওনাকে ভিতরে দেওয়া যাবে না, ওনার অবস্থা আপনি দেখতে পারবেন না। 4 ঘন্টা পর, তখন রাতে 12:30 বেজে গেছে। ঢাকায় যত আত্মীয় ছিল সবাই চলে আসলো। ডাক্তার আমাকে ডেকে বলল, পা তো আমরা কেটে ফেলেছি, রক্ত অনেক গিয়েছে, জ্ঞান নেই। যখন জ্ঞান আসবে তখন আপনি দেখে আসবেন। ভোর হয়ে গেল, সারা রাত ঘুমাতে পারলাম না, ঘুম আসলো না, কারোর সাথে কথা বলতে পারছিলাম না। এরপর নার্স এসে বলল, জ্ঞান এসেছে, কিন্তু বেশি মানুষ যাওয়া যাবে না, 1-2 জন যেতে পারবেন। আইসিইউতে ঢুকার পর কলিজাটা কামড় দিয়ে উঠলো। ওর 2টা পা নাই, চেহারায় কোনো মেকআপ নাই, কাটা ছেঁড়া দাগ, কিন্তু আজকে ওকে খুব সুন্দর লাগছে। সামনে গিয়ে কেন জানি না ওই দিন মুখ থেকে বের হয়ে গেল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ওর মুখে তখন অক্সিজেন মাস্ক, হাতে প্লাস্টার। সম্ভবত হাত ধরতে চাচ্ছিল আমার, ইশারা দিয়ে কি যেন বলতে চাচ্ছিল। 5 মিনিটও থাকতে পারলাম না, নার্স বের করে দিল। কে জানতো ওইটাই আমার শেষ দেখা হবে। বিকেল বেলায় শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। মাগরিবের পরপরে জীবনের সাথে যুদ্ধ করে চলেই গেল। 9 বছর হয়ে গেছে আমার বউ মারা গেছে। আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি, রান্না অনেক ভালো হয়েছে, এমনি রান্না কইরেন। আমার কাছে মনে হয় আমার মুখের প্রথম আর শেষবারের মতো প্রশংসা শুনতেই আল্লাহ তারে আধা বেলায় বাছাইয়া রাখছিল। তাও আফসোস লাগে, সেদিন ফোনে একবারও বলার দরকার ছিল, রান্নাটা অনেক ভালো হয়েছে। এই আফসোসটা আমার সারাটা জীবন থেকে যাবে। এই কথাগুলো একটা ভাইয়ের জীবনের কাহিনী, উনি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন। আসলে কাউকে না বলা কথাগুলো যদি বলতে না পারি তাহলে আফসোস থেকেই যায়।